বাকি সব লাইট বন্ধ করে দাও। গুড ইভিনিং সবাইকে, নমস্কার। আমি বিশ্বনাথ, চিত্রসিংহ ফাউন্ডেশন ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমাদের এপিসোড নম্বর 34। চিত্রসিংহ ফাউন্ডেশন একটা সামাজিক সংস্থা, আর আমরা অনেক টক শো করে থাকি যেগুলিতে আমরা পাবলিক ইন্টারেস্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করি। আর আজকে আমাদের 34তম ফেসবুক লাইভ টক শো। আর আমাদের টক শোতে আজকে আছেন ডক্টর কনক চৌধুরী। ডক্টর কনক চৌধুরী ইজ এ ফেমাস ডক্টর ইন ত্রিপুরা। আমি এখানে বসে আছি, আমি বুঝতে পারছি না। Dr. Choudhury is an MBBS and MD in medicine. He is also the registrar of Agartala Government Medical College, AGMC, in Tripura, and he is also practicing doctor, and he is regarded as one of the best in the medicine field in Tripura. উনি মেডিকেল প্রফেশন ছাড়াও ইন্টারেস্ট রাখেন আর্ট, কালচার, লিটারেচার আর স্পোর্ট, অ্যান্ড পার্টিকুলারলি বিজ্ঞান বিষয়ক লিটারেচার নিয়ে উনি নিয়মিতভাবে লেখেন এবং ত্রিপুরার অনেক প্রতিষ্ঠিত নিউজ পেপারে ওনার আর্টিকেল রেগুলারলি পাবলিশ হয়। আর উনি একজন ভালো স্পোর্টস পারসন। ডক্টর চৌধুরী, আপনাকে অনেক অনেক স্বাগত। উই হার্টিলি ওয়েলকাম ইউ ইন দিস টক শো। নমস্কার বিশ্বজিৎ, আপনার ফর ইউর কাইন্ড ইন্ট্রোডাকশন, এন্ড যদিও বলা হয়েছে, এবং চিত্রসিংহ ফাউন্ডেশনকে ধন্যবাদ আজকে এই প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি কৃতজ্ঞ চিত্রসিংহ ফাউন্ডেশন এবং আপনার পরিবারের কাছে, সেই সঙ্গে ডক্টর প্রিয়ব্রত সিনহা, আমাদের ইএনটি স্পেশালিস্ট ত্রিপুরাতে। আমার মনে হয় আপনি ওনার সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমার কাছে যোগাযোগ হয়েছে, এবং মণিপুরের হোমেন্দ্রের সঙ্গে কথা হয়েছে। হোমেন্দ্র ওয়াজ মাই ক্লাসমেট ইন মণিপুর আফটার লং টাইম। বলতে যোগাযোগ তো হতো, কিন্তু তারপরও আপনার থ্রুতে আবার কথা হলো গতকালকে, when we were preparing for this talk. It was a very nice talk, nostalgic talk. Anyway, আপনাদের কর্মকাণ্ড আমি দেখি বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া মাধ্যমে এবং অন্যান্য জায়গায়। আপনারা বিভিন্ন ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস, জনহিতৈষী কাজকর্ম করেন, আলোচনা সভার ব্যবস্থা করেন, এবং নিজেদের মধ্যে আমাদের যে করোনার সময় অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে আরো বেশি বেশি করে জেনেছি, আরো বেশি করে দেখেছি। We came to know each other more in the time of COVID actually. এবং ডাক্তারি করতে গিয়ে কোভিড এর ব্যাপারে, when I'm talking about COVID, I will never talk about the virus and all. It is the virus, okay, no problem. It is the disease, but this so-called third world war, যেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে, বারবার আমরাও বলেছি তৃতীয় বিশ্বযুদ্ধ, কারণ আমরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখিনি, we have not seen, but we have gone through the books, films and stories from different angles. But this is the time when we really came to know about a emergency situation. আমরা জানলাম যে ইমার্জেন্সি সিচুয়েশন কেমন হতে পারে, একটা অজানা শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গেলে কি ফিলিংস হতে পারে, কি একজন ডাক্তারের অনুভূতি, একজন স্বাস্থ্যকর্মীর অনুভূতি কি হতে পারে। যুদ্ধক্ষেত্রে যে নাওয়া খাওয়া এগুলো থাকে না, যুদ্ধক্ষেত্রে গেলে যে সত্যিকার ভাবে কোনো রুটিন মেনে চলা যায় না, সেই জিনিসের অনুভূতি আমাদের মধ্যে এসেছে এই 2 বছর 2.5 বছরের, বিশেষ করে প্রথম 1 বছর। এটা একটা বিচিত্র অনুভূতি ছিল। এবং আমি তো প্রথম দিকে অ্যাকচুয়ালি কাজ করতে করতে মাঝে মধ্যে এমন অবস্থা হয়েছিল যে তখন মনে হতো যে এখন আমি আমার নিজের মাইন্ডকে ঠিক রাখার জন্য এই কাজের মধ্যে
কাজ করার সময় এত চাপ ছিল, এত বেশি ফোন কল আসতো, মানুষের এত হাহাকার উঠতো, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, তখন গিয়ে আমাদের নিজেদের মধ্যে মনে হয়েছে যে হাউ টু ট্রিট আওয়ার ওন সোল। There was a very specific feelings I had over the last 2.5 years. তখন আমি অ্যাকচুয়ালি গাছ করি, বাগান করি, এবং একটা টাইমে কিন্তু লকডাউনের আগে পিছে অনলাইনে গাছ আনা যেত, বা কিছু কিছু নার্সারি খোলা থাকতো যেখানে গাড়ি নিয়ে চুপচাপ চলে যাওয়া যায়, পুলিশ বা অন্য কোনো লোকরা ধরবে না, নাইদার আই এম ডিস্টার্বিং এনিবডি। তখন আমি গাছের চারা আনতাম, বিচি আনতাম। যখনই আমি কোয়ারেন্টাইনে পড়তাম কাজ করার পরে, বা পজিটিভ হয়ে যাওয়ার ফাঁকে, সুস্থ হওয়ার পথে, কারণ আমারও ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে আমি আক্রান্ত হয়েছিলাম, এবং I was in very bad shape up to some extent. তারপর যাই হোক, আমার অক্সিজেন স্যাচুরেশন ঠিকই থাকতো, এবং আমি সেকেন্ড ওয়েভের সময় অসুস্থ হই। তো ওই সময়টাতেও আমি একটা জিনিস ছাড়িনি, সেটা হচ্ছে বাগান করা। এবং বাগান করার সময় I came to know that really gardening, if you are a real gardener, I'm not talking about ready-made flowers, I'm talking about a small, very small, tiny plant, from there a blooming plant. And I think the plants, গাছরা আমাদেরকে অনেক কিছু শেখাতে পারে। এটা আমি শিখেছি করোনার সময়, এবং করোনার সময় আমি শিখেছি যে a doctor is always alone, a service provider is actually always alone. আমরা সবসময় একাকিত্বের মধ্যেই থাকতে হবে এবং কাজ করতে হবে। At the time of war, actually there will be nobody, and you have to fight. And of course a team is supposed to be there, but every team will have different units. Those units are, I am also one of the unit, and like আমার মতো অনেকগুলো ইউনিটকে নিয়ে একটা গ্রুপ তৈরি হয়ে সার্ভিস দেব আমরা। তখন আমরা মানুষের কাছাকাছি অনেক বেশি গেছি। আমি আমার ধরুন আমি 2005-এ আমার ইন্টার্নশিপ শেষ করেছি, দেন আমি আমার মেডিকেল কলেজের পরে এখানে এসে অন্য মেডিকেল কলেজে 2 বছর কাজ করেছি, তারপর হেলথ সার্ভিসে ছিলাম। হেলথ সার্ভিসে থাকার পরে আমি এমডি মেডিসিন হই, তারপর ট্রেনিং এ কলকাতা যাই। তো ইন দ্য মিন টাইম আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো ছিল, at the time of MDship we used to have মানে বেশ টাফ ট্রেনিং শিডিউল থাকে, এবং কাজের চাপ খুব বেশি থাকে, সুপার উইক থাকে, এক সপ্তাহ এমন আসে 3টের মতো ইমার্জেন্সি ডিউটি থাকে, 3 দিন লাগাতার 48 ঘন্টা ডিউটি থাকে। ওগুলো অনেক সময় মনে হয়েছে যে ভীষণ পরিশ্রম। কিন্তু যখন করোনা এসছে, যখন আমরা দেখতে পেলাম যে আমি বেশ কিছু জিনিস জানি না, আমার সিনিয়ররা জানেন না, করোনা সম্বন্ধে সমগ্র কোনো জ্ঞান আমাদের নেই, we do not have any ideas about the corona at the time of the beginning, ভ্যাকসিনেশন নেই, ওষুধের ব্যাপারে আমরা শিওর না, কি ডোজ হবে, কতটুকু হবে, কি দেওয়া উচিত। ওইরকম একটা সিচুয়েশনে গিয়ে কিন্তু আমার ঈশ্বর প্রীতি আরো বেড়েছে। আমার কখনো মনে হয়নি যে এই পৃথিবীতে ঈশ্বর নেই, বা আমাদের একটা যে বিলিফ, the belief should be there. You have to keep your mind somewhere, and then you have to work. I think that is called devotion, or maybe that is the religion, that you keep on working, but you have to keep faith on somebody, because faith heals. That is a very important learning I got, মানে আমি শিখতে পারি এই করোনার সময়ে। এবং ভাইরাস বিভিন্ন ভাবে তার মতিগতি চেঞ্জ করেছে। আমরা এই সময়ই আমরা জানতে পেরেছি যে আমাদের স্বাস্থ্য পরিষেবাকে আরো অনেক বাড়ানোর দরকার। এই সময় আমরা জানতে পেরেছি যে রেফারেল ইজ নট দ্য ওয়ে অফ ট্রিটমেন্ট, রেফারেল শুড বি দ্য এট দ্য লাস্ট এন্ড। মানে we should have a good healthcare system, good health care providing pattern system among ourselves. এবং তখনই আমি মানে আরো বেশি করে বোধ হয়েছে আমার, যে আমাদের করোনা পেশেন্টদেরকে আমরা কিন্তু রেফার করতে পারতাম না। whoever it is, whatever it is, you have to treat the patient instead. এবং কেউ একটা শেষের দিকে বা মাঝারি সময়ে কিন্তু কিছুটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ব্যক্তিগতভাবে বা সরকারিভাবে, বাট দোজ আর ফর ভেরি ফিউ পিপল, বাট এভরিবডি হ্যাজ টু বি ট্রিটেড। এন্ড একটা কন্টাজিয়াস ডিজিজকে আপনি
এক জায়গা থেকে আরেক জায়গা মুভমেন্ট করাতে পারেন না সবসময়। ইউ নিড স্পেশাল প্রিকশন ফর দ্যাট। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে আপনাকে বিশেষ ব্যবস্থা দিয়ে নিতে হয়, যেটা জনসাধারণ বা 99% লোকের জন্য সম্ভব নয়। তখন গিয়ে আমরা দেখেছি যে একটা সময় ছিল হসপিটালগুলো কোনো কিছু, কেউ যদি বলে যে চিকিৎসা কেমন, চলছে মোটামুটি, আপনি কি আর একটু বাইরে যেতে চান, হ্যাঁ আমাকে রেফার করে দিন। ওই জিনিসগুলো কিন্তু তখন বন্ধ হয়ে গিয়েছিল। তখন কিন্তু আমরা বুঝতে শিখেছি, জানতে পেরেছি যে আমাদের কি আছে কি নেই। তারপর হ্যাঁ বলতেই হবে, রাজ্য সরকারই বলুন কেন্দ্রীয় সরকারই বলুন, যতটুকু চেষ্টা তদবির করে তারা যা যা ব্যবস্থা করেছেন, এবং আমাদের প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী, সেটা পেরিফেরাল সিস্টেমে, whether he is giving service to district hospital বা ও আইজিএম এর হসপিটালে ট্রিটমেন্ট করছে, বা জিবি হসপিটালে ট্রিটমেন্ট দিচ্ছে, বা টিএমসি তেই দিচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু ডেভেলপমেন্ট করি ওভার দ্য লাস্ট 2.5 years, এবং এই জন্য আমরা খুশি। এবং আমার মনে হয় বর্তমানে জিবি হসপিটালের মধ্যে, আমি যদি আমার আমার রাজ্যের কথা বলি, জিবি হসপিটালের মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়েছে, বেশ কিছু জিনিস আমরা পেয়েছি, বেশ কিছু ডিপার্টমেন্ট, সেটা হার্টের হোক, সেটা নিউরো সার্জিক্যাল হোক, আমরা কিন্তু নতুন করে খুলতে পেরেছি। ইট ইজ, আই থিঙ্ক, a special effect has come from corona related, uh, the feelings, যে অনুভূতি, যে মানুষের মধ্যে মনে হয়েছে, হ্যাঁ আজকে রাতে যদি আমার বুকে ব্যথা হয় আমি কোথায় যাব, আজকে যদি আমার হার্ট অ্যাটাক হয় আমি কেন কলকাতা যেতে হবে, কেন গুয়াহাটি যেতে হবে, কেন চেন্নাই যেতে হবে, কেন এখানে হবে না। তো এই সব ফিলিংস গুলো কিন্তু আমার মনে হয় তৈরি হওয়ার পিছনে কিছু না কিছু মানুষের মনের মধ্যে যে এই পরিবর্তন গুলো এসছে, এবং তারই প্রতিফলন হয়তো আমরা রাজনৈতিক ভাবে হোক, সরকারি ভাবে হোক, আমরা সদিচ্ছাটা পেয়েছি। এটার পেছনে করোনার একটা ভূমিকা কিন্তু রয়েছে। আমরা করোনাকে সবসময় নেগেটিভ বললে হবে না। ইট ইজ এ ভাইরাস। ভাইরাস চেঞ্জ হতে থাকে, ভাইরাস পৃথিবীতে আসে যায়। ভাইরাস নিজের মধ্যে অভিযোজনের মাধ্যমে, মানে মিউটেশনের মাধ্যমে, ভাইরাস ইউজ টু চেঞ্জ অর মডিফাই দেমসেলফ এগেইনস্ট দ্য হোস্ট, অর টু গেট এ গুড ভেতরে ঢুকবার মতো, তার হোস্টের ভেতরে ঢুকবার মতো সে নিজের মধ্যে পরিবর্তন করে, কিন্তু সে নিজেকে ক্ষয় করে ফেলার মতো, মৃদু করে দেওয়ার মতো কারণেও কিন্তু নিজের মধ্যে অভিযোজন ঘটায়। যেমন ওমিক্রন এখন আমাদের মাঝে আছে, সে 30-32 বার থেকে 50 বার পর্যন্ত নিজের মধ্যে মিউটেশন ঘটিয়েছে। সেই মিউটেশন করে সে দ্রুত গতিবেগ লাভ করেছে, কিন্তু সে কিন্তু মানুষ বেশি মারার ক্ষমতা পায়নি। সুতরাং যেটা ডেল্টার মধ্যে ছিল সেটা ওমিক্রনের মধ্যে নেই। তো ভাইরাসের মতো চলতেই পারে, কিন্তু আমাদের মধ্যে যে মানে খামতি ছিল, আমাদের মধ্যে যে কমতি ছিল, এগুলোর অনুভূতি কিন্তু এই সময়টাতেই আমরা, মনে হয় আমি তো বলতে পারি 2005 থেকে আমি এখন 2021, এই সময়কালের মধ্যে একসঙ্গে কাজ করার যে ইস্যুটা, মন মানসিকতাটা, এটা এত বেশি কিন্তু আগে কখনো দেখা যায়নি। কারণ আমরা নিজেরাও টের পেয়েছি যে ডাক্তারও অসুস্থ হতে পারে, আমরা নিজেরা টের পেয়েছি যে রাজনৈতিক ব্যক্তি অসুস্থ হতে পারে, a VIP or a rickshaw puller, anybody can be sick. এবং স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটা যে আমরা ভাব সম্প্রসারণের জন্য বইয়ে পড়ে এসেছি, যে হেলথ ইজ ওয়েলথ, এই দ্য ফিলিংস অফ হেলথ ইজ ওয়েলথ actually came in a cumulative manner, একসঙ্গে এসেছে after this era of this time period of corona. কিন্তু এর আগে আমরা মুখে মুখে সবাই বলতাম যে স্বাস্থ্যই সকল সুখের মূল, বাট উই নেভার অ্যাকচুয়ালি বিলিভ দ্যাট। কারণ আমরা যখন অসুস্থ হতাম তখনই আমরা বলতাম হসপিটালে এটা নেই, ওটা নেই, হসপিটালে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, ওষুধ পাওয়া যাচ্ছে না, হসপিটালে সেটা ঠিক করা উচিত, হসপিটালে বিছনা নেই কেন, কেন এখানে হার্টের ডাক্তার নেই বলে আমরা চেঁচামেচি করতাম, হসপিটাল ভাঙতাম, ভাঙচুর করতাম, ডাক্তারকে মারতাম, স্বাস্থ্যকর্মীর উপর রাগ দেখাতাম। রোগীর বাড়ির লোক তো রাগ দেখাতে পারে না যে তা না, কেউ মারা গেলে ইট ইজ এ মানে ইররিপারেবল লস, এবং people can show their emotion, there is nothing wrong in it, but when emotion goes beyond limit, beyond the civilization, then it is not supported, should not be supported. So but আমরা কিন্তু করোনার সময় এসেই বিশ্বজিৎ বাবু, we came to know that the health is wealth, and everything first thing is health. If you are not healthy, then it is problem.
তো এই জিনিসগুলো Right. আমাদের মধ্যে একটা খুব পজিটিভ ফিডব্যাক দিয়েছে, এবং এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে যে আমি ছিলাম 2019-এর শুরুতে, সেই আমি এখন আর নেই, আমি পরিবর্তিত হয়েছি। আই গট ম্যাচুরিটি, আমার ভয় কমে গেছে, অনেক সিরিয়াস ম্যাটারকে আমি সিরিয়াসলি নিলেও এটা প্রকাশ করি না। আগে যে জিনিসে আমরা ঘাবড়াই না, এবং এমন অনেক জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি না এটা এইভাবে হবে না, ইউ হ্যাভ টু ডু লাইক দ্যাট। সেটা যে কোনো লেভেলের লোকই হোক, সে ভিআইপি হোক, সে সাধারণ মানুষ হোক, সে আমার বন্ধু হোক, সে আমার আত্মীয় হোক, আমরা এখন কিন্তু বলতে পারি না আপনার এটা নেই, সুতরাং আপনার ট্রিটমেন্টের জন্য অমুক জিনিসটা করতে লাগবে। ইউ ক্যানট বাইপাস দ্য সিচুয়েশন। আমরা আগে অনেক সময় হয়তোবা এইসব জিনিস বলতে গেলে একটু রাগঢাক করে বলতাম বা ক্লিয়ার কাট বলতাম না, কারণ আমাদের মাথার উপর একটা রেফারেলের একটা বোঝা থাকতো বা রেফারেলের একটা চিন্তা থাকতো that will not do like this. So if the patient party is pushing us for something, we'll tell that दूसरा जगह पे भेज देगा. But nowadays we do not believe on it. We directly used to tell that you need a cardiologist for this, or you need a neurologist or neurosurgeon for this, or you need dialysis for this, or you need a good treatment and injection for 7 days and stay in our hospital for next 7 days. It doesn't matter whether you want to go to Kolkata, তুমি কলকাতা যাবে না, মুম্বাই যাবে না, চেন্নাই যাবে, doesn't matter. এটা পাইলোনেফ্রাইটিস, তোমার কিডনির প্রবলেম হয়েছে, তোমার ইনজেকশন 7 দিন লাগবে এবং সকাল বিকাল ইনজেকশন নিতে হবে, এবং ইউ স্টে উইথ আস। এই জিনিসটা কিন্তু আমরা আগে বলতে গেলে চিন্তা করতাম, কারণ আগে আমাদের কনফিডেন্স লেভেল মেবি ইট ওয়াজ নট দ্যাট হাই, বাট এই যুদ্ধের পরে বা যে যুদ্ধটা এখনো চলছে, উই আর স্টিল অন ওয়ার। আই থিঙ্ক আমাদের মধ্যে অনেকখানি চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে। এবং করোনাকে নিয়ে বলতে গেলে আপনারা সবাই জানেন, করোনাকে নিয়ম মেনে চলতে হয়, হাত ধুতে লাগে, মুখে মাস্ক করতে লাগে, ভ্যাকসিনেশন জরুরি। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে এই ভ্যাকসিনেশন কিন্তু এখনো পালস পোলিওর ভ্যাকসিনেশন কিন্তু পৃথিবীর অনেক দেশে, কিছু দেশে নিতে গেলে বাধা দেওয়া হয়। এখনো কিন্তু এই উপমহাদেশে, যেমন পাকিস্তানের নাম ধরে আমি বলতে পারি, পাকিস্তানের ওয়াজিরিস্তানে, পাখতুনখাওয়াতে বা বিভিন্ন বেশ কিছু জায়গাতে ভ্যাকসিনেশন দিতে গেলে আর্মির প্লাটুনের সঙ্গে যেতে লাগে, কারণ সেখানে আপনার উপরে অ্যাটাক হতে পারে, ভ্যাকসিন দিলে পরে আপনাদের ক্ষতি হবে বা বংশগত পরিবর্তন হয়ে যাবে, এরকম ভাবা হয় কোথাও কোথাও। সুতরাং ভাবনার কোনো শেষ নেই, বিভিন্ন ধরনের ভাবনা এগিয়ে পিছিয়ে ভাবছে মানুষ। তো আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং করোনার কারণে আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো এসছে, আমাদের অক্সিজেন সাপ্লাই বেড়েছে, আমাদের অক্সিজেনেটেড বেডের সংখ্যা বেড়েছে, আমাদের অক্সিজেন প্রোডাকশনের যে পিএসএ প্ল্যান্ট থাকে এগুলো বেড়েছে, আমাদের বেশ কিছু অক্সিজেন কনসেন্ট্রেটর, অনেকগুলো অক্সিজেন কনসেন্ট্রেটর এখন আপনি জেনারেল ওয়ার্ডে আসলেও পাবেন। তো এগুলো এরই কিন্তু পজিটিভ প্রতিফলন। আবার এই করোনার মাধ্যমে কিন্তু শুধুমাত্র যে আমাদের হেলথের প্রবলেম গুলো হয়েছে তা না, শিশুরা স্কুলে যেতে পারেনি, বিভৎস ক্ষতি হয়েছে। এটাকে বলা হয় যে লার্নিং পভার্টি, বা মানে শিক্ষার দারিদ্রতা। মানে 10 বছরের বয়সী বাচ্চারা যখন একটা টেক্সট পড়তে পারে না বা লিখতে পারে না, এটাকে বলা হয় লার্নিং পভার্টি। এই লার্নিং পভার্টি কিন্তু ভেরি হাই নাও, ইন্ডিয়া, পাকিস্তান, মানে আমাদের সবগুলো দেশেই, যারা এই উপমহাদেশে আছেন বা অন্যান্য বেশ কিছু দেশে, আফ্রিকান অনেক কান্ট্রিতে, সারা পৃথিবী জুড়ে লার্নিং পভার্টি ইজ হাই আফটার দিস করোনা। স্কুল ড্রপ আউট ইজ হাই আফটার করোনা। এবং অনেকে স্কুল যে ছেড়েছে, আর স্কুলে আদৌ ফিরে যাবে কিনা এই করোনার পরে, যথেষ্ট সন্দেহের ব্যাপার আছে। এবং এই সব দিকগুলোর কথা চিন্তা করে এটাকে তৃতীয় মহাযুদ্ধ বলতে আমার কোনো দ্বিধা নেই। কারণ আপনি মুম্বাইয়ে আপনি আছেন, বিশ্বজিৎ বাবু মুম্বাই থেকে আমার হোস্ট, মুম্বাই থেকে আমাকে মডারেটর, আমাকে মুম্বাই থেকে যিনি গাইড করছেন, উনিও জানেন যে মুম্বাইয়ের মতো জায়গা লকডাউন হয়ে বন্ধ হয়ে যাওয়া, বা হলিউডের বলিউডের হলিউডের বিভিন্ন
মানে বলিউডের বিভিন্ন তারকার, আমাদের বিখ্যাত লোকদের মৃত্যুর পরে তার 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 মৃত্যু শোভাযাত্রাতে দেখা গেছে 10 জন মানুষ, 5 জন মানুষ বা 15 জন মানুষ। তো এগুলো কিন্তু কখনো হয়নি, এগুলো কখনো হয়নি। হাজার হাজার লোক থাকার কথা যার মৃত্যুর মিছিলে, দেখা গেছে যে সেই বাড়ির কাছে কয়েকজন মানুষ তার সঙ্গে গেছেন শেষ যাত্রায়। কারণ আমরা যেতে বাধ্য হয়েছি। মুম্বাইয়ের মতো জায়গা, যে শহর ঘুমায় না, আমরা জানি যে মুম্বাই ঘুমায় না, মানে এটা তো ভিন্ন, অন্যান্য সিটির চাইতে এটা ভিন্ন, ইন্ডিয়ার একটা অন্যরকম অঞ্চল। তো সেই অঞ্চলের মানুষ পর্যন্ত ভীষণভাবে সাফার করেছে। আমাদের শিক্ষা বলুন, অর্থনীতি বলুন, সবকিছুতেই কিন্তু একটা সাফারিং হয়েছে। এবং বলতে দ্বিধা নেই যে এরকম পরিস্থিতি কিন্তু আমরা আমাদের মানসিকতার পরিবর্তনও কিন্তু করোনার সময়, মানসিকতার পরিবর্তন বলতে মানসিকতার পরিচয় কিন্তু আমরা অনেক পেয়েছি এখানে। মানবিকতার মুখ অনেক সময় আমরা দেখেছি, কিন্তু অনেক তথাকথিত বিখ্যাত পরিবার, অনেক তথাকথিত সজ্জন বা বুদ্ধিজীবীদের মধ্যে আমি দেখেছি যে কুসংস্কার কিন্তু ছেড়ে যায়নি। এবং করোনার সময় আমরা দেখেছি যে বিখ্যাত পরিবার তার মৃতের জন্য, করোনায় মারা গেছেন এমন পরিবারের লোকরা এসে তার ডেড বডি নিতে আসেননি। আমরা মর্গে পাঠিয়ে দিয়েছি, আমরা মর্গ থেকে নিয়ে গেছে পরে, আপনি জানেন শ্মশানে নিয়ে গেছেন সরকারি ভাবে, কিন্তু বাড়ির লোকরা কিন্তু এসে ভয়ে হোক, কুসংস্কারের কারণে হোক, যেভাবেই হোক, অনেক লোক এসে তাদের ডেড বডির সঙ্গে কিন্তু যাননি। এবং আমরা দেখেছি পরের দিন পেপারের মধ্যে আমরা শুনেছি যে অমুক মারা গেছেন, পেপারে লিখেছে, বিখ্যাত ব্যক্তির কথা বলা হয়েছে, অথচ আমরা জানি আইসিইউতে কাজ করার সময় আমরা দেখেছি যে ওই ডেড বডি বা ওই মৃতদেহ গ্রহণ করতে পরিবার আসেনি। সুতরাং আমরা যেমন মানবিকতার অবক্ষয় দেখেছি, মানবিকতার এমন অনেক লোক দেখেছি যে নিজের জমানো টাকা খরচ করে মানুষের জন্য ত্রাণ বিলি করছে। আমরা এমন অনেক দেখেছি যে অনেক ডাক্তারবাবু, অনেক সমাজসেবীরা, বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনীতির গণ্ডি এড়িয়ে মানুষকে সাহায্যের জন্য খাদ্য ত্রাণ নিয়ে এগিয়ে গেছেন। ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করেছেন কোনো খাবার দাবার লাগবে কিনা, কিছু লাগবে কিনা। ওই মুখগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। সুতরাং যেমন ভ্যাকসিনেশনের ব্যাপারে আমরা অনেক ক্লাবের সাহায্য পেয়েছি, ঠিক তেমনি ভাবে কিছু কিছু অঞ্চল থেকে আমরা রেজিস্ট্যান্স পেয়েছি শুরুতে। তখন আমরা সরকারের সঙ্গে, ক্লাবের সঙ্গে, বিভিন্ন অন্যান্য সামাজিক সংস্থা মিলে আমরা যারা বয়স্ক ব্যক্তি বা ওই গ্রামের যারা প্রাচীন মানুষ, তাদেরকে নিয়ে বসে কথা বলে, তাদের সঙ্গে চা খেয়ে, তাদের সঙ্গে গল্প করে, তাদেরকে রাজি করিয়ে, তাদেরকে বুঝিয়ে তারপর ছোটদেরকে ভ্যাকসিনেশন দিতে উদ্বুদ্ধ করেছি। এবং এই কাজে আমরাও জড়িত ছিলাম। আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমি কোনো একটা অঞ্চলে গেলাম যেখানে মুখ্য ভাষা হচ্ছে এডিসি ভিলেজ, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মাধ্যমে আছে, জনজাতির লোক বেশি, ওখানে ভ্যাকসিন নিতে চাইছিল না। তারপর বড়দের সঙ্গে আমরা যখন বসলাম, ওদেরকে বুঝালাম, ওদের সঙ্গে মিষ্টি মুখ করলাম, তারপর দেখা গেল সবাইকে তারা আহ্বান জানানোর পর ভ্যাকসিনেশন হলো। ঠিক তেমনি ভাবেই এরকম সব জায়গায় হয়েছে। এবং ওই দিক থেকে চিন্তা করলে ত্রিপুরার কিন্তু ভ্যাকসিনেশন শুরু থেকে ভালো ছিল, এখনো ভালো। আমরা প্রায় এর মধ্যেই আমরা কিন্তু প্রায় 50% উপরে 15 থেকে 18 বছরের ভ্যাকসিনেশন পূর্ণ করা হয়ে গেছে। এবং আমাদের টার্গেট 2,31,000-এর উপর, এবং এটা পূর্ণ করা হবে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হয়তোবা 12 থেকে 14 বছরের শিশুদের টিকাকরণ শুরু হবে, এবং সেক্ষেত্রেও আশা করি ত্রিপুরা এগিয়ে থাকবে। এবং আমি আনন্দের সঙ্গে আপনাদেরকে এই কথাটা বলতে পারি যে আমাদের গত 7 দিন ধরে করোনার তৃতীয় ওয়েভ কিন্তু বলবো ভাটা পড়েছে। যে জোয়ারের মতো শুরু হয়েছিল, এটায় ভাটা এসছে। এবং যে মৃত্যু মিছিল বলা হয়েছিল শুরুতে, সেগুলো ম্যাক্সিমামই ছিল অন্যান্য রোগের মৃত্যু, বলতে কোমরবিডিটিস আছে, সঙ্গে করোনাও ধরা পড়েছে, কিন্তু মূলত পেশেন্ট মারা যাচ্ছে অন্যান্য
রোগের প্রভাবও তার মধ্যে অনেকখানি আছে, এই জিনিসটা প্রমাণিত। এবং সেই হিসেবে আমরা আতঙ্কিত নই। এই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা কাজের চাপ বেড়ে গেছে, সেই সঙ্গে লোক হসপিটালে বেশি ভর্তি হয়েছে, তারপরেও বলতে হবে যে এই পার্সেন্টেজটা, ভর্তির পার্সেন্টেজটা তত মারাত্মক নয়, হাহাকার উঠছে না। আর থ্যাংক ইউ ডক্টর চৌধুরী। আপনি শুরু থেকে যে নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, তারপর ওভারঅল যেটা সিচুয়েশন, ওইটার একটা খুব ভালো অ্যানালাইসিস দিয়েছেন। আর এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে অনেকে নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে বাধ্য হয়েছেন, অনেকে বুঝতে পেরেছেন যে নিজের ভাব, প্রতিপত্তি, সম্পত্তি, পয়সা, দৌলত ওইটাই সব কিছু নয়। এই আমরা একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, যে ক্রাইসিস কোনো ধনী দরিদ্র বা বর্ণ বৈষম্য নিয়ে কাউকে চুজ করে আসে না। So it is a really, as you are saying rightly so, that we are almost going through a kind of third world war. আর আমরা জেনেছি যে অলরেডি ভারতবর্ষের মধ্যেই অফিসিয়াল ফিগার বলছে যে 6 লাখের মতো মানুষ এই 2 বছরের মধ্যে এই প্যান্ডেমিকে মারা গেছেন। Now there may be some issues regarding this figure and that figure, but by and large আমরা জানি যে এটা একটা মারাত্মক সময়ের মধ্যে আমরা যাচ্ছি। আর আপনি একটা খুব সুন্দর একটা জিনিস বলেছেন, যখন আমরা যুদ্ধের সময় দিয়ে যাচ্ছি তখন আমাদের একটা জিনিস জেনে নিতে হবে যে এই যুদ্ধের সাথে আমাদের থাকতে হবে। এটাতে আমার একটা দার্শনিকের কথা মনে পড়ছে। সান জু বলেছিলেন, দ্য সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ টু সাবডিউ দ্য এনিমি উইদাউট ফাইটিং। আমরা ওই এনিমিটাকে এখনো ভালো করে চিনতে পারছি না, ওই কারণে আমাদের বেস্ট স্ট্র্যাটেজি এখন যেটা হচ্ছে সেটা হলো এনিমিকে কিভাবে যতটুকু সম্ভব সাবডিউ করা যায়। আর দ্বিতীয়ত আমি কিছুটা ওই প্রাকৃতিক সম্পদ নিয়েও একটু পড়াশোনা করি। আর একটা আমাদের পাশের রাজ্য আসামে একটা উপজাতি সম্প্রদায় আছে, যাদের আমরা বলি মিসিং সম্প্রদায়, MISING, মিসিং, নট ডাবল S, only one single S। ওনারা থাকেন অরুণাচল প্রদেশের মাউন্টেনের ফুট হিলসে, যেখানে ব্রহ্মপুত্র পাহাড় থেকে সমতলে পা দেয়। আর ওখানে ফ্ল্যাশ ফ্লাড প্রত্যেক বছর মানে একটা ন্যাচারাল অকারেন্স, এটা হবেই হবে। আর এই ফ্লাডের মধ্যেও ওরা মানে অনেক বছর ধরে ওরা জীবিত আছেন। ওই কারণে ওদের ঘরের স্ট্রাকচার আলাদা, যেটা আমরা ত্রিপুরাতে বলে থাকি টং ঘরের মধ্যে ওদের ঘরের কাঠামো। সো এটাকে আমরা সায়েন্টিস্টরা বলেছে যে লিভিং উইথ ফ্লাড হবেই হবে। তো ফ্লাডের সাথে কিভাবে মানে জীবিত থাকতে হয় ওইটাই ওরা অ্যাডপ্ট করেছে। আমাদের এখন যেটা অবস্থা, আমার মনে হয় লিভিং উইথ কোভিড ইজ দ্য প্রবাবলি রাইট স্ট্র্যাটেজি ফর আস। ওই কারণেই আমি আমাদের যখন পোস্ট দিয়েছিলাম এই প্রোগ্রাম নিয়ে, লিভিং উইথ COVID-19 লিখেছিলাম। ডক্টর সাহেব, আপনার কাছে আগে যাওয়ার আগে কয়েকটা টেকনিক্যাল সিম্পল কোয়েশ্চন, যেটা সাধারণ মানুষ আমার মনে হয় জানতে চাইবেন, ওনাদের জন্য জিজ্ঞেস করতে চাই। এই যে ভেরিয়েন্ট বারবার এসছে, এখন আমরা শুনতে পাচ্ছি ওমিক্রন ভেরিয়েন্ট নিয়ে, এই ভেরিয়েন্টটা বারবার চেঞ্জ হচ্ছে কেন? এবং এই যে কারেন্ট ভেরিয়েন্ট, ওইটার উপরে যদি কন্ট্রোল হয়ে যায়, এরপরেও কি দেয়ার ইজ এ পসিবিলিটি অফ নিউ ভেরিয়েন্ট কামিং ইন? ওইটা আমাদের একটা কিউরিওসিটি। খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নের ব্যাপারে এটা প্রায় এই ধরনের প্রশ্ন শোনা যাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে যে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই প্রশ্ন করছে। এটা একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে ভাইরাস তার নিজের হোস্টের ব্যাপারে বা মানুষের উপরে কাজ করার সময় সে তার গায়ের উপরে যে মানে যে প্রোটিন গুলো থাকে, যে স্পাইক গুলো আমরা দেখি কাটার মতো, এই স্পাইকের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন করায়, এবং পরিবর্তনের মাধ্যমে সে যখন গেটওয়ে দিয়ে বা আমাদের শরীরে ঢুকবার সময় যে ঝিল্লির মধ্যে, যেমন আমাদের শরীরে প্রবেশ করার পথে যেমন বলা হয় যে SARS-CoV-2 বা কোভিড হচ্ছে আমাদের নাক দিয়ে প্রবেশ করে সে নিচের দিকে নামতে থাকে, তার মেইন আলটিমেট টার্গেট থাকে ফুসফুস বা লাং ফিলস।
তো এদিক দিয়ে ঢুকে আমাদের যে দুটো ফুসফুস আছে, ফুসফুসের যে কোনো দিকে বা সব যে কোনোটার মধ্যে যেতে পারে বা যে কোনো একটার দিকে বেশি ধাবিত হয়। তো এই যে এদিকে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে আমাদের শরীরের ডিফেন্স মেকানিজমও চেঞ্জ হতে থাকে তার সাথে সাথে। এটা এমন না যে শুধুমাত্র তারাই অভিযোজিত হচ্ছে, আমরা ওভারঅল অভিযোজিত না হলেও আমাদের শরীরে মেমোরি টি সেল থাকে, তারা বিভিন্ন অ্যাটাকের কথা মনে রাখে। কোনো সময় যদি একটা ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হয়, মানুষের শরীরে যখন অ্যান্টিবডি তৈরি হয়, তখন তারা নিজেদের শরীরের মধ্যে তাকে এই শত্রুকে মনে রাখার ক্ষমতা আছে। যেমন ভাবে আমাদের কোনো পাহারাদার বা কোনো গার্ড ডগ বা যেভাবে আমাদের যে কোনো ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল হোক বা অরিজিনাল ইন্টেলিজেন্স থাকুক, তারা মনে রাখতে পারে, তখন তারা অ্যালার্ট করে বা আমাদেরকে অ্যালার্ম বাজায়। ঠিক এমন ভাবে ওই অ্যালার্মকে পাশ কাটানোর জন্য ভাইরাসের মধ্যেও প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। কারণ দেখুন, মানুষ সব ভিন্ন ভিন্ন আছে। যেহেতু মানুষ ভিন্ন ভিন্ন আছে, সুতরাং মানুষ ভিন্ন ভিন্ন থাকাতে ভাইরাসের মধ্যেও নিজের মধ্যে ওভারঅল চেঞ্জ হতে থাকে। এটাকে বলে মিউটেশন বা বাংলায় বলে অভিযোজন। এরকম অভিযোজন করতে করতে দেখা যায় যে অনেকগুলো অভিযোজনের পরবর্তীতে আমাদের যে বর্তমান ওমিক্রন এসছে, ওমিক্রন শুধু নিজের মধ্যে অনেকগুলো পরিবর্তন করেছে তা না, সে দ্রুত বেগ মানে হয়েছে। সে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার অন্তত ৩২ থেকে ৫০ বারের মতো তার মধ্যে পরিবর্তন ঘটেছে বা অভিযোজন ঘটেছে। এবং এই অভিযোজনের মাধ্যমে সে কন্টিনিউয়াসলি আমাদের শরীরে প্রবেশ করার পথ, যেমন কোনো সময় এটা সেরেনেজ, আপনার কি বলে, যে শরীরের মধ্যে যে গেটওয়ে গুলো থাকে, এটা এসি2 হোক বা সেরিন প্রোটিয়েজ এনজাইম হোক, সেই দুটো এনজাইমের মাধ্যমে বা পথের মাধ্যমে সে আমাদের শরীরে প্রবেশ করে। ওমিক্রন ভেতরে প্রবেশ করে স্থানীয়ভাবে থেকে যায়, সে আর নিচের দিকে অনেক সময় নামে না, এই জন্য আমাদের মধ্যে যে প্রাদুর্ভাবটা কম হয়। যেমন আমাদের অনেকের ফুসফুসের অ্যাটাক করে না, সে দেখা যায় সর্দি কাশি জ্বর হয় বা এক্সেপশনাল ডিফারেন্ট বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়। অনেক সময় পেশেন্ট শুধু বলে আমার ভীষণ শরীর দুর্বল, অনেক সময় অনেকে বলে যে আমার প্রেশার ওঠানামা করছে, আমি অনেক সময় মাথায় চক্কর খাচ্ছি, অনেক সময় কেউ বলে যে আমি মানে বুক ধড়ফড় করছে। দেখা যাচ্ছে পেশেন্টের জ্বরও নেই, সর্দি জ্বরও নেই, এই ধরনের কিছু নেই, কিন্তু পেশেন্টের মধ্যে কি আছে, পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে পালপিটেশন খুব বেশি, হার্ট রেট বেড়ে যায়। তা এই ধরনের পেশেন্টদেরকেই কিন্তু বতসোয়ানাতে যখন ডাক্তারদের সন্দেহ হয়, তখন তারা টেস্ট করার পরে দেখতে পেলেন তাদের মধ্যে এই ধরনের প্রবলেম আছে এবং সেটা করোনা, এবং করোনার ভেরিয়েন্ট খুঁজতে গিয়ে জেনোমিক সিকোয়েন্সিং এর মাধ্যমে তারা দেখতে পেলেন এবং এর নাম দিলেন ওমিক্রন। ওমিক্রন কি করে, ওমিক্রন খুব দ্রুত ছড়াতে পারে, কিন্তু ওমিক্রন আমাদেরকে খুব দ্রুত মারছে এমন নয়, এবং ওমিক্রন আমাদেরকে খুব শ্বাসকষ্ট তৈরি করাচ্ছে তা নয়। আর দ্বিতীয়ত একটা কথা, we have to keep in our mind that ভ্যাকসিনেশনের সঙ্গে অক্সিজেন স্যাচুরেশনের সম্পর্ক রয়েছে। বিভিন্ন স্টাডিজে দেখা গেছে ভ্যাকসিনেশন যেখানে বেশি হয়, যেখানে পেশেন্টকে ভ্যাকসিনেশন বেশিরভাগ লোক ভ্যাকসিনেটেড, তাদের মধ্যেও আবার হতে পারে ইনফেকশন। কখনো এটা ব্রেক থ্রু ইনফেকশন, কখনো এটাকে বলা হচ্ছে রি-ইনফেকশন। একবার ইনফেকশন হওয়ার পর ১০২ দিনের মধ্যে, একবার নেগেটিভ হওয়ার ১০২ দিনের মধ্যে আবার ইনফেকশনকে বলা হচ্ছে রি-ইনফেকশন। তো দিস সর্ট অফ ইনফেকশনস এন্ড প্রবলেমস আর দেয়ার। কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরও, ভ্যাকসিনেশন হওয়ার পরও মনে রাখতে হবে যে সবগুলো ভ্যাকসিনের মধ্যেই কেউ 78 থেকে 85 88% পর্যন্ত ফুল কভারেজ দেয়। আপনি বলতে পারবেন না যে আমি স্পুতনিক ভ্যাকসিন নিয়েছি রাশিয়ার, অথবা কোভিশিল্ড নিয়েছি, অথবা কোভ্যাক্সিন নিয়েছি, তাই আমি 100% রক্ষা কবচ পেয়ে গেছি, এটা এমন নয়। সুতরাং ভ্যাকসিনেটেড হয়েও আবার ইনফেকশন হতে পারে, এই প্রশ্নটাও কিন্তু অনেকেই করে। এটা একটা খুব কমন কোশ্চেন, আমি তো ভ্যাকসিন নিয়েছি আমার কেন হলো। যেমন আমি নিজে কিন্তু 2বার ভ্যাকসিনেটেড অবস্থায় আমাকে কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট ধরেছিল, এবং হয়তোবা ভ্যাকসিনেটেড ছিলাম বলেই আমার অক্সিজেন স্যাচুরেশন 95 এর নিচে নামেনি। বাকি সমস্ত ওষুধ আমার নিতে হয়েছে, সে রেমডেসিভির পর্যন্ত নিতে হয়েছে, নতুবা আমার জ্বরই কমছিল না। মানে কোনো ওষুধ দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে, কোনো কিছু দিয়ে কমছিল না। যেই আমি ভাইরাল অ্যান্টিভাইরাল ইনজেকশন আমাকে দেওয়া হয়েছে, ঝরঝর করে আমার জ্বর কমে গেছে। অথচ শুরুতে আমার জ্বর 104-5 পর্যন্ত গেছে, এবং আমার বডি ওয়েট কমে গেছে প্রায় 7 থেকে 8 কেজি 10 দিনের মধ্যে। এবং এবং ফুসফুস ইনভলভ হয়েছে, আমার শ্বাসের কষ্ট হতো,
একটা টাইম পর্যন্ত আমার ফিজিওথেরাপি করতে হয়েছে এবং আমার নেবুলাইজার মেশিন দিয়ে আমার স্প্রে নিতে হয়েছে। হ্যাঁ, তো ডক্টর অশোক সিনহা আপনি চিনবেন। ডক্টর অশোক সিনহা আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের মতো। ডক্টর প্রদীপ ভৌমিক, অরুণাভ দাশগুপ্ত, অতনু ঘোষ এরা নিয়মিত যোগাযোগ করেছে, আমাদের সঙ্গে ছিলেন। ডক্টর প্রণবেশ এরাও আমাদেরকে হেল্প করেছেন। তো আমি বাড়িতে ফিরে, আমি যখন বাড়িতে ছিলাম তখনও কিন্তু আমার ওষুধ চালিয়ে যেতে হয়েছে, আমার ব্যায়াম করতে হয়েছে, ফিজিক্যাল এক্সারসাইজেস করতে হয়েছে। এবং আমার সুগার ছিল না, আমার সুগার এখনো যে আছে বলে মনে হয় না, কিন্তু আমি কিন্তু সুগারের প্রবলেম হয়ে গিয়েছিল এই ওষুধটার সময়। একে তো আমার স্টেরয়েড নিতে হচ্ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই ইনফেকশন মানুষকে প্রচন্ড ভাবে স্ট্রেস দেয়। যে রোগী হবে দেখবেন খুব সিমটমস নেই, কিন্তু তার ওজন কমে যাবে, মনের ভেতর একটা চাপ ক্রিয়া করে, এবং শারীরিক ভাবেও এটা একটা ক্যাটাবলিক স্টেট। এই রোগে মানুষের শরীরের কমে যায়, ওজন টোজন ভেঙে যায়, মানে শরীর ভাঙা শুরু হয়। এই জন্য খাদ্য বা পথ্যেরও একটা খুব জরুরি ইম্পর্টেন্স আছে। স্যার, ডক্টর চৌধুরী, আমাদের একজন দর্শক মিস বান্টি পচ্ছাম্বম জানতে চাচ্ছেন, এনি হোম রেমেডিজ ইফ এ চাইল্ড ইজ সাফারিং ফ্রম কোভিড-19? Yeah, home remedies. She can understand Bengali, or should I speak in English? ইংলিশ হলে ভালো হবে মনে হচ্ছে। Okay, so that I will thank you, madam, for your call and for your queries. Important thing is that at home you should remember that the children, whether they are vaccinated or not, because 12 to 14 yet to start, and 15 to 18 we have started, and many places they are getting, like in my state they are getting vaccination. So if vaccination chances are there, it is very important to have vaccination. So anyway, whether you are being vaccinated or you are non-vaccinated, doesn't matter if you already COVID positive. So if you COVID positive, you please remember the young kids are always good, responsive against the viral infections. They are usually very good. Their immunity used to be good. But if it is if the patient is COVID positive, you please take care of hydration. Very important, you should give proper amount of water. It is winter time, but still insensible perspiration used to be there. Both admi, what happened, they do not take proper, they do not drink properly water. They should take proper water intake should be there in the house. And it is should be, suppose the boy, if your boy is 12 years old, 2 to 2.5 liter of water or the fluid or the fruit juice should be added in the diet. And you remember, we know that fruits are always very good in this sort of diseases. Why? They increases our immunity up to some extent. They make our other food tastier, and they can give you spontaneously water, along with that the minerals, along with that we need vitamins and zinc and all, and they are available in fresh fruits and fresh vegetables. So giving those things to them is important. And egg boil is very important as a good food against this sort of thing. And always remember, more than 1,000 years we are practicing to give chicken soup. If you are a non-veg, then aramse you can give a chicken soup or fish preparations to the patient, as it is a catabolic state. Otherwise the body weight will reduce, the fat will reduce, even the muscle wasting can be started if you are not giving proper food. So this food, rest, and your proper medication is important. Antibiotic, frequently you should not use. If there is cough and cold and the patient is complaining of fever, there only you can give antibiotic, like cefixime or ceftriaxone we used to give. Azithromycin also in some extent, up to some extent, extensively being used. But uh, very importantly, we should tell that do not jump for the medications, because it is many a times a viral fever, and it will go away spontaneously, self-limitedly, within 5 to 7 days. And nowadays, within 7 days, home quarantine time also used to be over, and you can come out from the home if you are not symptomatic, without the retesting of the patient also. So in that case, I'll tell you, do not go for uh,
without the doctor's advice, do not take antibiotic. If needed, like red flag signs are there, like tachypnea, patient is breathing heavily or labored breathing, patient is breathing with a discomfort, and the patient is having tachycardia, like heart rate is more than 90 or 100, and the patient is having fever even after the third day. So you should rush to the nearby hospital or immediately talk with a specialist, and if possible, shift the patient to the hospital. There is nothing wrong to Thank go to you. the hospital. Mm. You can come back again to the home in a home isolation. Thank you very much. So, uh, Doctor, there was a Government of India order dated January 21st, only few days back, and it talks about precaution dose. Yeah, And I think precautionary it dose, says that সতর্কতামূলক। যদি কারো পজিটিভ থাকে তাহলে প্রিকশন ডোজ, আমার মনে হয় এটা যেটা আমরা থার্ড ডোজ বলছি সেটাকে ডিফার করার জন্য 3 মাসের জন্য। সো ওইটা নিয়ে আপনার কিছু আপনি যদি কিছু সাজেস্ট করতে পারেন। If you are already positive right now, then if there is a chance of getting the vaccination, you better to defer it, because already you are loaded with viruses. So taking again vaccine on that specific time is not correct, because that হুম, virus already has given you a type of fever, and in when you are having already respiratory tract infection by COVID, taking more COVID particles in the body will be not good. It can mask ওকে, the situation and can give a huge amount of misunderstanding regarding the condition of হুম, the patient. So we হুম, do not give it. We will হুম, always tell to defer the vaccination, because once you are COVID positive and you have coming out from the disease after 7 or 10 days, a natural antibody has already there in your body to protect you for next around 8 to 12 weeks. So that time taking vaccination will be useless. You better ওকে, take the vaccine, and production of antibodies will help you for further another 6 to 7 months, থ্যাংক up ইউ, to থ্যাংক one ইউ। year. হুম। আর যেটা এখন এক্ষণের পরিস্থিতিতে সবার মনে যেটা একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমার মনে হয় আমি আমার কিছু হচ্ছে মানে জ্বর বা কাশি আছে, তবে আই এম অ্যাসিম্পটোমেটিক, বাট আই ফিল দ্যাট আই এম পজিটিভ, কিন্তু দেয়ার ইজ লটস অফ হেজিটেশন ওয়েদার আই শুড গো ফর এ টেস্ট অর ল্যাব বেসড টেস্ট অর নট। Yeah, এটা ওইটা নিয়ে আপনি যদি কিছু সাজেস্ট করেন, what should be best the thing what is should be the process actually? yeah, best thing is that you see we are having a country. India is a big country. Its population is more than 140 crores, around 140 crores. So rampantly going for testing. If you are having also lots of stock of testing instruments and all, then also it is not feasible. Why? And it is not correct, because if you are having fever, of course you can have any other flu-like symptoms. Flu-like হুম, symptoms হুম, and influenza or COVID, there is no difference. It will be same, body ache can be there. There will be tastelessness. You will not uh, get any smell. Many a times you remember before COVID era also, when we are having the common cold and flu, we used to have body ache, headache. We used to have no smell. I'm not getting any smell. So we used to take, irumba, then dry fish and all. We used to eat a হুম, lot when we used to have that sort of situation. Why? Because we used to think that chutney khane se ye khul jayega naak aur acha feel hoga, and we do not used to we used to find it tasteless other foods. So that sort of situation is always there. So if you are having a problem in your like COVID like symptoms, like body ache ho raha hai, and you are having headache, you are having little fever, you are having throat itchiness, and runny nose, please do not jump for testing. If it is available nearby very much, then it is a different word. Otherwise, best thing, you stay at home, wait for another one day, 24 hours.
see the condition, take rest, relax, take good food, and isolate yourself, because mm, the government, the people, the hospital, the authority cannot go to everybody and tell that you take precaution, because we know that it is unfortunate at the time of first COVID, the wave and the second COVID wave, in between we experienced মানে আমরা দেখলাম, we have experienced many shortcomings among ourselves also. The person who knows that he is COVID positive, he, without informing anybody, he is going with friends and playing caroms, and he is going to the market, he is going everywhere, and later on, when his house has been tagged by the authority that this is a COVID patient is there in this house, stay away from it, then only they came to, they were telling it to others. And this is a very negative thing. We should not do like that. When you feel uneasy, discomfort, step back. If you are thinking that yes, I'm having some real problem, it is difficult to breathe, it is my fever is not going down, I have taken some paracetamol or naproxen 200 250, I have taken some other medication, I have talked with the doctor, I am having diabetes, I am having very high blood pressure, or my father who is telling about these things, he is having chronic liver disease or chronic kidney disease, they should then go for test. Otherwise, right now, many places community transmission is there, and a big wave has come to every part of the world along with India. So in that case, I will tell that if you do not need to go out, please stay back for 2 days, see your condition, then you go. Because last over these 3 years or 2.5 years, we are supposed to understand what is the scenario going on. And right now, you cannot tell that if somebody is not understanding this date also, the importance of self isolation, the importance of not going to the very crowded area and avoiding the crowded places, then he will never understand in his lifetime. It is बेकार है उन लोगों को बोलना. फिर भी we have to tell only. We have to tell, you do this, you do this, you use mask when you are going out, you use sanitization, do not handshake with everyone, keep your things maintained and do your work. But those who are not understanding in this scenario also, it is very difficult, to make some people are always difficult. You cannot change them. And like some patients that do not try to understand yeah, what medications they should take, should not take, and it is difficult. There is always a chapter in MD medicine, difficult patient and difficult patient party. It is nothing wrong. It is natural. It is part of my profession. yeah, So I yeah, have to know about it. But right. um, अपना अपना problem, खुद का problem, if you do not understand, then it is very difficult. হুম। ঠিক আছে, আমরা প্রায় শেষ পর্বে এসে গেছি। আর দর্শক Yes. শ্রোতা মণ্ডলীর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করবেন। আর এই কোনো প্রশ্ন আসার আগে আমি যেটা একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, আমার মনে হয় আমাদের সবার জন্য এটা খুব দরকার যারা মেডিকেল প্রফেশনে নেই, পার্টিকুলারলি তাদের জন্য। আপনারা তো অনেক ঝেড়েছেন গত 2 বছরে, যে ধরনের মানে প্রেসার আপনাদের উপরে গেছে, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। আর আমরা যতই মুখে বলি না কেন, মেডিকেল প্রফেশনালদের আমরা রেসপেক্ট করি, ফ্রন্টলাইন ওয়ার্কাররা অনেক কাজ করেছে। আই থিঙ্ক এনি কাইন্ড অফ ওয়ার্ড অফ গ্র্যাটিটিউড ইজ নট এনাফ। আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানতে চাইবো, আপনি অ্যাকচুয়ালি কি ধরনের অসুবিধার মধ্যে ছিলেন, কি ধরনের প্রফেশনাল চ্যালেঞ্জের মধ্যে ছিলেন, কোনো কোনো একটা ইনসিডেন্ট দিয়ে যদি আপনি বুঝাতে পারেন। Professional challenge will be always there in all the aspect, মানে respective whatever it is. আমাদের corona was unprecedented. The word you have used, the corona situation was unprecedented. It is unprecedented in India, in Bangladesh, in Nepal, or in America, or Portugal, or wherever it is. So
আমাদের ক্ষেত্রে আমাদের হসপিটালগুলোতে আপনি জানেন যে একটা টাইম পর্যন্ত গভর্নমেন্ট হসপিটালগুলো কম বেশি একরকমই থাকে। তবুও সেই ক্ষেত্রে ভিত্তি করে আমার বলতে হবে যে আমাদের এখানে শুরুতে বেশ কিছু জিনিসের অভাব ছিল যেগুলো সম্বন্ধে আমরা কখনো ভাবিনি, এবং আমাদের তখন এই জিনিসগুলো কম বেশি থাকাতে এগুলোকে কিভাবে কাজে লাগানো, কিভাবে ব্যবহার করা যায়, ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, দ্যাট ওয়াজ এ প্রবলেম। Management issues in government setup is always something like that. So we had a tough time. इसको फोन करो, उसको बुलाओ, डेथ सर्टिफिकेट लेके आओ, डेथ बैग लेके आओ, at the when the things are going high, दवाई है क्या नहीं, कितना दवाई है, दवाई कितना चाहिए, और बार बार लिखो, बार बार फोन करो। मैनेजमेंट प्रॉब्लम इज एन इश्यू। থিংস আর দেয়ার, জিনিস আছে অথচ এগুলোকে ঠিক মতো ম্যানেজমেন্ট হচ্ছে না। জিনিস আছে কিন্তু জিনিসগুলোকে ঠিক জায়গায় ঠিক সময়ে এনে রাখা হচ্ছে না, বা কিছু কিছু জিনিস নেই যেগুলোর ব্যাপারে ভাবাই হয়নি বা কেউ ভাবেননি। এবং যেহেতু এটা করোনার পার্সপেক্টিভ, তখন একটা ভয় ছিল সবার মধ্যে, যেহেতু করোনা ভীষণ ছড়ায়, ইট ইজ নট লাইক সিম্পল অপারেশন অর ডুইং সাম cardiac problems or some other serious problems. Handling those things is not easy. You remember, আমার মনে আছে যে আমরা প্রথম কয়েকজন, আমার ইউনিট 1-এ ছিলাম আমি তখন মেডিসিন বিভাগে। তখন আমার সঙ্গে ডক্টর নীতিশ, ডক্টর প্রণবেশ, আম, আর খোয়াইয়ের একজন ছেলে আছে, ডক্টর দেববর্মা, দুর্লভ দেববর্মা। ওরা ছিল একটা পেশেন্টের, প্রথম পেশেন্টের আমরা কিন্তু ডায়ালাইসিস করানোর দরকার হয়ে পড়ে, যে হচ্ছে যার কোনো লাইন করা নেই, পার্মানেন্ট লাইনও নেই। এখানে সাধারণত একটা ফিস্টুলা বানানো থাকে, যাদেরকে ডায়ালাইসিস করানো হয়, কিডনি পেশেন্ট আপনারা জানেন, যাদের হাইপারটেনশন থেকে বা ডায়াবেটিস থেকে বা অন্য কোনো রোগ থেকে কিডনি খারাপ হয়ে গেছে, যাদের আর কিডনি কাজ করছে না, তাদের কিন্তু ফিস্টুলা থাকে, একটা আর্টেরিওভেনাস এভি ফিস্টুলা, সেই ফিস্টুলা দিয়ে লাইন লাগিয়ে ডায়ালাইসিস করানো হয়। সেই ডায়ালাইসিসের এক পেশেন্ট এসে হাজির হয় যে করোনা পজিটিভ। তো এই করোনা পজিটিভ ডায়ালাইসিস করাতে গিয়ে আমরা দেখলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওর কখনোই ডায়ালাইসিসের হয়নি, এবং তার এখানে বা পায়ের তলপেটের পাশ দিয়ে যে ফিমোরাল করা হয় বা জগুলারের মধ্যে যে লাইন করা হয়, কোনোটাই নেই। তো ওই লোকের জগুলার করতে গিয়ে আমাদের মনে আছে আমরা 4-5 জন ডাক্তার ঝাঁপিয়ে পড়ে ওর উপর, আরো সিস্টারও একজন ছিলেন। এবার একটা ভীষণ ভয়ের মতো একটা সিচুয়েশন, ওকে আলাদা একটা জায়গায় এনে সেট আপে রেখে বাকি সব খালি করে দিয়ে আমাদেরকে ওখানে করতে হয়েছে। আর লাইট আছে একটা, যেটা যথেষ্ট না, আরো দুটো লাইট জ্বলছে না। তো এমন একটা সিচুয়েশনে কিন্তু আমরা হাল ছাড়িনি, আমরা মোবাইল জ্বালিয়ে অন্য লাইট দিয়ে, তারপর করোনা পেশেন্টদের বা এই ধরনের প্রো ইনফ্লেমেটরি প্রবলেম পেশেন্টদের ব্লাড ঠিক হয়ে যায়। তো ব্লাড ঠিক যায়, তো যার ফলে করোনার প্রবলেমের জন্য তার ব্লাড আরো ঠিক হতে থাকে, এবং তার লাইন বের করা, তারপর রক্তের পথ দিয়ে ঢোকানো, ইটস এ ব্লাডি প্রসিডিওর, and we are dealing with a patient of corona. You can imagine 2 বছর 2.5 বছর আগে, 2 বছর আগের কথা বলছি আমি, আজকের দিনে দাঁড়িয়ে একটা করোনা পেশেন্টকে ডিল করা আমার পক্ষে, সিস্টারের পক্ষে, অন্যদের পক্ষে, আমাদের মনের যে ভয় ছিল, ইনহিবিশন ছিল, সেটাও একটা বড় কথা। সেই সঙ্গে জিনিসপত্রের অভাব, তার মধ্যে এক বিল্ডিং আরেক বিল্ডিং আরেক বিল্ডিং, 3টে বিল্ডিং এর মধ্যে ব্যাপার হচ্ছে, একটা মেডিসিন ব্লক, একটা করোনা ব্লক, আর একটা ডায়ালাইসিস ব্লক। তো এদের মধ্যবর্তী একটা জায়গায় গিয়ে ওকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া। হ্যাঁ, আমরা যেহেতু ইয়াং ছিলাম, আমরা যেহেতু কম বয়সী, মাঝ বয়সী, আমার সঙ্গে যারা ছিল তারা আমার চাইতে বেশ ছোট, আমাদের মনে হয়েছে যে উই হ্যাড এ ফটো সেশন, আমার কাছে ফটো এখনো আছে, যে ইয়েস উই আর গোয়িং ফর ইট। আমাদের মনে হয়েছে আমরা একটা একটা কমান্ডো টিম যাচ্ছে, একজন লোককে উদ্ধার করতে হবে। ইট ওয়াজ লাইক সামথিং লাইক এ কমান্ডো অপারেশন অনলি। আপনারা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন, আমি আপনাকে বলতে পারি যে উই হ্যাড এ ফিলিংস লাইক দ্যাট। হ্যাঁ, ওটাই আমাদেরকে হয়তোবা বাঁচিয়ে দিয়েছে, ওটাই হয়তোবা আমাদেরকে ওই কাজটা করতে হেল্প করেছে। That motivated us that somebody is lying there alone, he is not having his patient party, there is nobody. আমরা যদি ওখান থেকে বেরিয়ে এসে বলতাম
patient mara geche, the patient party has to believe it, the patient party has to take it granted that what doing, corona hai mar gaya kya kare, theek hai main to jinda hu. The situation was like that, it was like a ghost city. I have not written about corona, but if I start reading about corona and describe it, it will be a big book. What I came to know over last 2.5 years, the shortcomings we had, we tried, we pushed, and at the time, at the beginning, I cannot tell that all doctors were easily going for the work. Everybody is not having the same setup. All health staff were not eagerly waiting to go there, because everybody is having family, Correct. everybody is having inhibition. Because we have lost over the last 2.5 years, আমরা 4,000-এর উপরে স্বাস্থ্যকর্মী হারিয়েছি, ডক্টর, সিস্টার, জিডিএ, ওটি টেকনিশিয়ানস, many, we have lost up to 5,000 till today. So we have lost many very young people. We have lost 2 doctors from Tripura, Dr. Kinshuk Datta from DHS and Dr. Shuman. He was working at Delhi, yeah, Fortis. So he was working there in cath lab and he died. He helped many, they helped many corona patients, but তারা তাদের বলিদান আমরা ভুলতে পারবো না. They inspired us, but অনেক অবস্টাকলস আমাদের ছিল. এমনও হয়েছে যারা কাজ করছে তারাই কাজ করছে, কিছু লোক কাজ করছে না, তারা কাজ করতে চাইছে না. তো তাদেরকে আনার জন্য আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রেসারাইজ করতে হয়েছে, সিচুয়েশনের আন্ডারস্ট্যান্ডিং দিতে হয়েছে. বিকজ at corona, first time we came to understand, or we could have told, আমরা বলতে পেরেছিলাম, doctors are doctors like the commandos. There should be no colonel, there should be no major, there should be no captain, there should be no soldier. It is all commando, it is all doctor. Because it doesn't matter what is your age. We all have to come together and work in a cumulative and group manner. খুব ভালো লাগলো, খুবই সুন্দর করে বললেন, and really it's very inspiring for all of us. I'm sure there will be hundreds of such stories, কিন্তু আপনার নিজের যেটা এক্সপিরিয়েন্স আপনি বললেন, আর আপনি যেটা বললেন, it is a hierarchy-less system. কারণ মানুষের প্রাণ নিয়ে প্রশ্ন, এখানে হায়ারার্কি আসতেই পারে না। সেটা আমরা সচরাচর আমাদের সামাজিক জীবনে আমরা সবসময় প্রভাবিত হয়ে থাকি কে কোন র্যাঙ্কে আছে ওইটা নিয়ে। কিন্তু আপনারা যেভাবে একটা মিশন মোডে কাজ করেছেন, মানে মানুষকে বাঁচাতে হবে, এইটাই একমাত্র মূল মন্ত্র, ওইটা নিয়ে আপনাদেরকে অনেক অনেক স্যালুট। চিত্রসিংহ ফাউন্ডেশন ত্রিপুরার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আর আশীর্বাদ করব যে আপনারা আরো ভালোভাবে মানে মানুষের সেবা করবেন। আমাদের তরফ থেকে লাস্ট প্রশ্ন ডক্টর চৌধুরী, সেটা হলো যে সবাই এখন বলছে যে মানে কোভিডের সাথেই থাকতে হবে, আমাদের হার্ট ইমিউনিটি গেইন করতে হবে, এন্ড দেয়ার আর লটস অফ টক অ্যাবাউট হয়তো আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ওইটা নিয়ে আমি লাস্ট প্রশ্নটা রাখবো যে কি কি পরিবর্তন আনতে হবে আমাদের দৈনন্দিন জীবনে, যাতে আমরা মানে এইরকম একটা ক্রাইসিসের সাথে ভালো করে মোকাবিলা করতে পারবো। আমি একটা কথা বলি, আমরা ভাত খাওয়ার আগে আমরা হাত ধুই, আমরা সবাই হাত ধুই। ভাত খাওয়ার আগে শুধু জলের মধ্যে নিয়ে হাতটা দেই, সঙ্গে সঙ্গে এসে ভাতে বসে যাই। আমরা কয়জন সত্যিকার ভাবে হাত ধুয়ে ভাত খাই? প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, আমরা যখন খুশি নাকের ভেতরে আঙ্গুল ঢুকাই, যখন খুশি চোখে হাত দেই। এটা আমাদের বন্ধ করতে হবে। ভাইরাস এই পথে ঢুকতে পারে, কারণ আমাদের চোখ, আমাদের নাক, মুখ, আমাদের গুহ্যদ্বার হচ্ছে গিয়ে প্রবেশ পথ। এছাড়া শরীরে প্রবেশ পথ সব ঢাকা আছে চামড়া দিয়ে। নাম্বার 3, আমরা যেখানে খুশি থুতু ফেলি, যেখানে খুশি হাঁচি দেই, হাঁচি দেওয়ার সময় মুখটা এভাবে ঢাকি না। করোনা আসার পরে আমরা মুখ ঢাকা শুরু করেছি, তার আগে কি এগুলোর প্রয়োজন ছিল না? আগেও প্রয়োজন ছিল। আমাদের প্রাচীন ভারতে সবসময় এভাবে বলা হয়েছে যে তোমরা কিভাবে চলবে, কিভাবে তোমাদের জীবনযাত্রা অতিবাহিত করবে। চতুর্থত কথা, যেখানে খুশি যার সঙ্গে খুশি জড়িয়ে ধরা, কাউকে পেলেই তার সঙ্গে হাত মিলিয়ে ফেলা, এরও কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি আমরা কতটুকু মিন করি, আমি বিশ্বজিৎ বাবুকে দেখলাম,
মুম্বাইয়ে গিয়ে আপনার সঙ্গে আমার দেখা হলো, সঙ্গে সঙ্গে আপনাকে জড়িয়ে ধরার তো আমার দরকার নেই, আপনাকে জড়িয়ে ধরে আমার ভালোবাসা অত প্রকাশের কিছু যায় আসে না। আপনাকে যদি আমি নমস্কার জানাই তাতে কি দোষের তো কিছু নেই, এবং তাতে নিজের মনের আন্তরিকতা প্রকাশেরও কমতি হবে না, কারণ আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের দুজনের মনের মধ্যে আছে। এটার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কোনো বেশি উৎফুল্ল হয়ে যাওয়া সঠিক না, কারণ আমাদের জনসংখ্যা অনেক বেড়ে গেছে, আমাদের এটা বুঝতে হবে। নেচার আমাদেরকে কন্ট্রোল করতে চাইছে। আমরা ভুলে গেলে চলবে না যে আমরা প্রকৃতির প্রতি দিন রাত্র প্রকৃতিকে আমরা অত্যাচার করি, আমরা নিজের নিয়ম মানি না, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ম কানুন মেনে চলি না, আমরা যেভাবে খুশি চলি, আমরা যেভাবে খুশি ড্রাগ নেই, আমরা এখন যেভাবে খুশি গাছ কাটি, আমরা যেভাবে খুশি জলের অপচয় করি, আমরা যেভাবে খুশি বিদ্যুতের অপব্যবহার করি, আমরা যেভাবে খুশি পেট্রোল নষ্ট করি, ধ্বংস করি। এবং প্রকৃতি হয়তো বা তার রোষ দেখানোর জন্যই করোনাকে নিয়ে এসেছে, হতে পারে সে চীনের মাধ্যমে, হতে পারে সে আমেরিকা চীনের মাধ্যমে, হতে পারে অন্য কোনো দেশের মাধ্যমে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আমাদের ডিউটি করছি না। ভারতের সংবিধানের 51 যে সংবিধান আছে, সেই সংবিধানে লেখা আছে আপনি আপনার নিজের কর্তব্য কতটুকু করেছেন দেশের জন্য। আমরা কিন্তু পূর্ণভাবে বলতে পারবো না যে আমরা করি। সুতরাং যেখানে সেখানে থুতু ফেলা, যেখানে খুশি হাত না ধুয়ে যেভাবে খুশি খেয়ে নেয়া, এগুলো বন্ধ করা দরকার। বাচ্চাদেরকে শেখানো দরকার যে হাঁচির সঙ্গে প্রচুর পরিমাণে ভেতর থেকে জলীয় কণা সঙ্গে জীবাণু বেরিয়ে আসে। তুমি হাঁচি দেওয়ার সময় মুখ ঢেকে হাঁচি দাও, মুখ হাত দিয়ে ঢেকে হাঁচি দাও, বা এইভাবে হাঁচি দাও। তুমি চোখ ভালো করে ধুবে, তুমি বাইরে থেকে আসলে পরে হাত ভালো করে ধুয়ে, পা ভালো করে ধুয়ে ঘরে প্রবেশ করবে। এটা এক সময় নিয়ম ছিল, আমরা এটাকে এখন পাড়াগাঁয়ের নিয়ম ভাবি। আমরা ডান হাতে বা হাতে যেভাবে খুশি খাবার খাই, উই থিঙ্ক দ্যাট শোজ দ্যাট উই আর কোনো বড় মাপের কিছু হয়ে গেলাম। কিন্তু আমাদের নিজেদের যে ঐতিহ্য, মণিপুরী যে ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য, ভারতীয় যে ঐতিহ্য, এটাকে আমাদের ধরে রাখতে হবে। এবং আমরা সেটা যদি করতে পারি সত্যিকার ভাবে, এই রোগের বিরুদ্ধে আমরা ভালো অবস্থানে থাকতে পারবো। এই রোগ আমাদের সঙ্গে সর্দি কাশি জ্বরের মতো হয়ে যাবে, অন্যান্য সর্দি জ্বরের মতো হয়ে যাবে, আমরা জিতবো। কিন্তু দিস ইজ এ ওয়ার্নিং, সামনের বার ভারতে আবার যদি এই ধরনের কোনো একটা নতুন রূপে আসে এই ভাইরাস, যেটা আসবেই, আসার কথা, প্রকৃতি বলছে আসবে, যদি আসে মনে রাখবেন এটা 5 লক্ষ, এটা 50 লক্ষ মানুষকে মারবে। The newer one will be stronger one. It is always like that, because new evil things are always dangerous, and creativity, the old one is always better. এটা একটা কথাই আছে। আমাদের পুরনো সংস্কৃতি, আমাদের পুরনো নিয়মকে আমরা ফেলে দিতে পারবো না, তাদেরকে কাছাকাছি রাখতে হবে। We have to value our old values. So it is up to us. খুব সুন্দর বললেন, আমাদের যে ট্রেডিশনাল উইজডম, ওইটাকে আমার মনে হয় ইট ইজ দ্য রাইট টাইম টু গো ব্যাক টু দোজ ডেজ, অ্যান্ড ট্রেডিশনাল উইজডমকে আবার কাজে লাগাতে হবে, যাতে এই ধরনের একটা ক্যালামিটির হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। খুব ভালো লাগলো, আমাদের সময়ও পেরিয়ে যাচ্ছে। আমরা আসলে চাইছিলাম আপনার সাথে আরো আলোচনা করতে, কারণ প্রথমত আপনার নিজের পরিচয়টা আমি প্রথমেই ভালো করে আমাদের দর্শকদের কাছে শোনাতে চেয়েছিলাম, সেটা করতে পারিনি। কিন্তু আমরা সবাই জানি যে ডক্টর কনক চৌধুরী, তিনি শুধু ডক্টর হিসাবে পরিচিত নন, উনি অনেক বিষয়ে অনেক সাবজেক্টই পড়াশোনা করেন এবং লিখেন। আমি আবার জোর দিয়ে লিখেন এটা বলছি, কারণ অনেকে পড়াশোনা করেন কিন্তু লিখেন না। আর আমি ব্যক্তিগতভাবে যারা লিখেন ওদেরকে অনেক আমি শ্রদ্ধা করি, কারণ লেখার মাধ্যমে কিন্তু ওনারা জ্ঞানটাকে আরো অন্যদেরকে মানে দান করেন। তো উনি কেবল মানে মেডিসিন নিয়ে লিখেন না, উনি সাহিত্য নিয়ে লিখেন, বিজ্ঞান নিয়ে লিখেন, কালচার নিয়ে লিখেন, আর্টস নিয়ে লিখেন, হুইচ ইজ এক্সট্রিমলি ইউজফুল ফর দ্য হোল পপুলেশন। আর দ্বিতীয়ত, রিসেন্টলি অনলি ফিউ ডেজ ব্যাক অনলি আমরা ত্রিপুরাতে সবাই, আমরা যারা ত্রিপুরাবাসী সবাই গর্বের সাথে বলতে পারি, প্রথমবার ত্রিপুরাতে ওপেন হার্ট সার্জারি এক্সিকিউট করা হয়েছে, and Dr. Kanak Choudhury played a very important role there.
সো তার জন্য আপনাকে অনেক অনেক কনগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, চিত্রসিংহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর আপনার এই প্রফেশনাল লাইফে আরো বৃহত্তর অ্যাচিভমেন্ট আসুক, আর আমাদের সবার জনগণের মানে সেটা কাজে আসুক, এটি আমরা আশা করব এবং প্রার্থনা করব। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ, মাচ। ভালো থাকবেন। ইয়াম নুঙ্গাইরে, ইয়াম নুঙ্গাইরে। Thank you very much for your time, and God bless you. God bless you, God bless you, God bless you. Keep your blessings. Thank you. নমস্কার। Namaskar.